ভাইয়া ওই দেখেন, ওই যে বাহিরে, আপনি নিজ চোখে তাকান একবার। ভূমি জানালার দিকে বাইরের দিকে আঙুল ইশারা করিয়ে দেখায় আদ্রকে। কণ্ঠে তার ভেসে ওঠে সরলতা। ভূমিকে লক্ষ্য করে আদ্র সহ সকলে সেদিকে তাকায়, কিন্তু বাহিরে তো কিছুই। আদ্র অবাক দৃষ্টিতে ভূমির দিকে তাকিয়ে প্রশ্ন করে, কই কি দেখতে বলেছো? কিছুই তো নাই সেদিকে। ভাইয়া ওই যে দেখুন, বাইরে কি ভয়ঙ্কর রোদ উঠেছে। আপনি ভাবুন কিভাবে যাব আমরা। আমার বোনটাকে দেখুন কেমন হয়ে যাচ্ছে এই রোদের মধ্যে প্রতিদিন প্রতিদিন কলেজে গিয়ে। ভূমি নিজেকে বাঁচাতে বেচারা আদ্রিকে ফাঁসিয়ে দিচ্ছে। আদ্রি ভূমির কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। এই মেয়ে বলে কি? আমি তো কখনো এমন কি ভাবিও নাই। অবাক চোখে তাকিয়েছে ভূমির দিকে। ভূমি চোখ দিয়ে ইশারা করে যাতে কিছু না বলে। ভূমি মুখখানি বাচ্চাদের মতো করে বার কয়েক চোখ পিটপিট করে তাকিয়ে আছে অধীর আগ্রহে আদ্রের উত্তরের আশায়। আদ্র সহ উপস্থিত সবাই ভূমির এমন বোকা কথা শুনে মাথা দোলায়, সকলে ভেবাচেকা খেয়ে যায়। ও এমনভাবে ইশারা করেছিল যেন কি দেখেছে। আদ্র নিজের বিরক্তি দমিয়ে রেখে একটা নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে নেয়। মুখের আকৃতি খুব স্বাভাবিক রেখে বলে, সমস্যা নেই, কিভাবে যাবে তা আমি দেখিয়ে দেব। আমার পেছন পেছন এসো, কেমন? এখন খাও তাড়াতাড়ি। আদ্রের এমন গাছাড়া কথায় ভূমির মনটা ভেঙে যায়। কত সুন্দর আশা করেছিল, হয়তো তার এমন ইনোসেন্ট চেহারা দেখে বুঝি আদ্র বলবে, হ্যাঁ তুমি যেও না আজকে। কিন্তু কি হলো, লোকটা তো পাত্তাই দিল না আমার কথার। মন খারাপ করে সব আশাগুলোকে খাবারের সাথে মিশিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মিসেস সাবরিনা মেয়ের দিকে তাকিয়ে বলে, না তুই জীবনেও এসব বন্ধ করবি না? খালি দুষ্টুমি বান্দরামি মাথায় ঘুরে। না চাইতেও যেতেই হয়েছে কলেজে। উপায় তো নেই, হিটলার মার্কা লোকটা বলে দিয়েছে। হয়তো কলেজে যাবে, না হয় এখন এই মুহূর্তে বই নিয়ে বসবে, উঠবে ঠিক দুপুর 1টায়। ভূমি আডের এমন শর্তে যেন আকাশের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে। এটা কেমন কথা হলো? এত সময় মানুষ পড়তে পারে নাকি? এটা তো আমার মাথা নাকি? আমাকে কি বিদ্যাসাগরের বংশধর ভেবেছেন নাকি? বেচারি ভূমি কি করবে, যেতে হচ্ছে কলেজ। দরকার পড়লে কলেজে গিয়ে ফ্যানের নিচে বসে আড্ডা দিব, তাও ভালো। কিন্তু 3-4 ঘন্টা পরে মাথাকে হ্যাং করবে বাবু। যা হোক করে পেরিয়েছে 4 ঘন্টা। আজকের দিনটা যে কতটা ভালো গেল তা বোঝানো যাবে না বলে। শান্তি। এই হিট মানে আদ্র স্যারের ক্লাস হয়নি, ভাগ্যিস এসেছিলাম। না হয়তো এমন একটা দিন মিস গেছে, জানলে আমার মনটা আকুপাকু করতো। ভূমির কথা শুনে ইপ্তি মুখ বাঁকিয়ে বলে, ভালো না ছাই, স্যার না থাকে আজকের ক্লাসগুলোতে কোনো মনই বসেনি। এদের কথার মাঝে রাকিব ফোড়ন কেটে বলে, একটা জিনিস খেয়াল করেছিস? আদ্র স্যার না আসায় দ্বিতীয় পিরিয়ডের পর প্রায় মেয়েরাই চলে গিয়েছে। মেয়েগুলো এই রাগচোটা স্যারের মধ্যে কি দেখলো কে জানে। আদ্রি রাকিবের দিকে চোখ গরম করে তাকায়, ভাইয়ের নামে এমন কথা বলায়। কিন্তু উত্তরে কিছু বলতে পারছে না, কারণ আদ্র নিষেধ করেছে বিষয়টা যেন কাউকে না জানানো হয়। আর আদ্রি ভূমি নিজেও জানাতো না, কারণ মেয়েরা যা শুরু করে হয়তো 2 সেকেন্ডও শান্তিতে দাঁড়াতে দিবে না যদি শুনে তাদের সকলের ক্রাশ বোন আদ্রি ভূমি। কলেজ ছুটির পর 6 বন্ধু মিলে ঠিক করেছে আজকে ফুচকা খাবে। ভূমি আজকে ফুরফুরে মনে উঠছে, কারণ আজ আদ্র নেই। কলেজের জরুরি কাজে প্রিন্সিপাল স্যার কোথাও পাঠিয়েছেন। 2 দিন এসেই স্যারের মন এমনভাবে জয় করেছেন, এখন উঠতে বসতে মিস্টার আদ্র এছাড়া মনে হয় তিনি খেতেও বসেন না। কলেজের পাশের একটা স্টল রয়েছে ফুচকার, সেখানে গিয়েছে সবাই। দুপুরের সময় হলেও ভিড় রয়েছে ভালোই। কারো মনে ভয়ের কোনো আভাস নেই যে এই অসহ্য গরমে এমন ঝাল ঝাল ফুচকা খেলে পেটের অবস্থা কি হতে পারে। মামা 4 প্লেট ফুচকা আর 2টা চটপটি লাগান। রাকিব ফুসকলা মামাকে অর্ডার দিয়ে সবাই এসে খালি হওয়া একটা টেবিলে বসে। ভূমি হুট করে বলে, মামা ঝাল দিন কিন্তু। ভূমি, তুই কি বলছিস? এই গরমে অত বেশি ঝাল দিলে কি হবে বুঝতে পারছিস তো? পেটের 14টা বাজবে তখন। ঝাল তোর পেটে হজম হয় বল? আরে বোন আমার, চিন্তা করিস না অত, একদিন খেলে কিছুই হবে না। ভূমি গা ছাড়া ভাব নিয়ে কথাটা বলে। নিজের কাজ সেরে কলেজে ফিরে আসছে আদ্র। দূর থেকে নজরে পড়ে ভূমি আর আদ্রিকে। আদ্রের ভুরু কুচকে আসে, বাইকের গতি থামিয়ে দেয় গেটের কাছে এসে। নজর তার ওই ফুচকার স্টলটা নিবদ্ধ। আদ্র বেশ হেলথ কনসাস, আর এমন একটা সময় এসব খাওয়া সে তো তা মানতেই পারে না। রাগ উপচে পড়ছে। আদ্র ভালো করেই জানে এমন বুদ্ধি কার হতে পারে। ভূমি বেশ আনন্দের সহিত হাসছে আর গল্প করছে। আদ্র ফুচকা আর হাসাহাসি পর্যন্ত সহ্য করতে অসুবিধা হয়নি, কিন্তু ভূমির করা একটা কাজে আদ্রের শরীরে রাগের সঞ্চারণ ঘটিয়েছে ভীষণভাবে। হাত মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছে আপনা আপনি, চোখ জোড়া লাল হয়ে আসছে। এর কারণ হয়তো আদ্র নিজেও ঠাউর করতে পারছে না। জিনিসটা কি আদৌ রাগের কারণ কিনা তাও জানে নেই, কিন্তু
মনের গহীনে যে আত্মাটা রয়েছে সে মানতে নারাজ। আদ্র আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গদগদ পায়ে ফেলে ঢুকে পড়ে ভিতরে। বাইক পার্ক করতে হবে সে বিষয়টাও মাথায় নেই। ভূমির কলে কি শনি ঘুরছে সে বিষয়ে তো বেচারার কোনো ধারণাই নেই। সময়টা সন্ধ্যার দুপুরে ঝাঁঝালো সূর্যের তাপ ধীরে ধীরে গড়িয়ে নিচে পড়ে যাওয়ার মুহূর্ত। গরমের আভাস কমাতে শুরু করছে, চারপাশ ছায় ঢেকে আসছে। ভূমিরা ফুচকা খেয়ে চলে গিয়েছিল যে যার বাড়ি। ভূমি বেশ তাড়া দিচ্ছিল, না জানে কখন আদ্র ভাইয়া চলে আসে। আর বাড়ি না গিয়ে দুপুরবেলা এসব খাচ্ছি তা দেখে যায়। রাগচটা লোক হয়তো আগাম কোনো বার্তা না দিয়ে সকলের সামনে মারবে এবং দাবাং মার্কা চর। কথাটা ভাবতে ভূমির গা রি করে উঠছে। ভূমি আদ্রি বসে আছে পড়ার টেবিলে, অপেক্ষার টিউশন স্যারের। উনি আসার সময়টা ঠিক 5টা, কিন্তু আসার তো নামগন্ধ নাই। ঘড়ির কাঁটা 5:30টায় পড়বে বলে ভূমির মন একদিকে খুশিতে গদগদ করছে, অন্যদিকে বিরক্ত লাগছে। এভাবে অসহায়ের মতো বসে থাকতে ওঠাও যাবে না। আদ্র যদি এসে দেখে টেবিলে না বসে বাহিরে ঘুরছে তাহলে ঘটাবে নারক কাণ্ড। ভূমি এবার নিজের বিরক্তি ধরে রাখতে না পেরে চিল্লিয়ে মাকে ডেকে বলে, আম্মু ও আম্মু, দেখো 6 বাজলো বলে মনে হয় স্যার আসবে না। মেয়ের চিল্লানোর আওয়াজ শুনে প্রথমে সাবরিনা ধমক দিয়ে বলে, তোর গলার আওয়াজ আস্তে না করলে দেখবি আমি কি করি। মেয়ে মানুষ এত জোরে কিভাবে চিল্লায়? আর স্যার আসবেন কিনা সেটা গিয়ে কি বাইকে জিজ্ঞেস করে আসতে পারছিস না, নাকি এভাবে বসে না থেকে? ভূমি ওখানে বসে মায়ের কথায় ভেঙচি কাটে। খালি বকবে, উঠতে বসতে শুইতে ভালো লাগে না আর এসব। আদ্রি যা তো তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস করে আয় স্যার আসছে না কেন। ভূমি হাত পা মেলে চেয়ারে আরাম করে বসতে বসতে আদ্রিকে আদেশের সুরে কথাটা বলে। আদ্রি ভূমির কথার প্রেক্ষিতে নাক ছিটকে বলে, আসছে মহারানী, তুই যা, এত মন চাইলে। আমি পারবো না, আমার এখানে বসে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। তোর হচ্ছে, তুই কে জিজ্ঞেস করে আয়। আমার কেমন লাগে ভাইয়ার সামনে যেতে? আমি গেলে উনি আমাকে যদি মারেন তখন? ভূমি মুখখানি বাচ্চাদের মতো করে কথাটা বলে তাকায় আদ্রির দিকে। কিছু করবে না পাগলি, তুই তো আর খারাপ কিছু করতে যাবি না, তাই না? ভালো কথা, মানে পড়া রিলেটেড কথাই তো বলতে যাবি না। যা না বোন, ভালো না, তুই গিয়ে দেখ, কিছুই হবে না। আচ্ছা যাচ্ছি, কিন্তু উনি যদি আমাকে কিছু করে আমি তোর খবর করব। রাগ আর কারোর উপর না ওড়াতে পারলে। ভূমি ধমক দিয়ে কথাটা বলে লম্বা একটা নিঃশ্বাস টেনে উঠে দাঁড়ায় আর টুকুর টুকুর পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে এগিয়ে যায় আদ্রের ঘরের দিকে। দরজাটা মোটামুটি চাপানো, হালকা ফাঁক ভেতর থেকে বন্ধ করে দেননি। আদ্র এসেছে পর্যন্ত ভূমি এই ঘরে আর প্রবেশ করেনি, আজই প্রথম। তাই পরাণ ধুপধুপ করছে ভয়। ভাইয়া, ও ভাইয়া আছেন ভেতরে? ভয়াতুর কণ্ঠে ডাকছে, আবার থামছে, কিন্তু ওনার তো উত্তর দেওয়ার নাম নেই। কি করছেন কে জানে। ভূমি দরজাটা কিছুটা খুলে ভিতর উকি দিয়ে দেখার চেষ্টা করে আধাও কেউ আছে নাকি বোধাই গলা পাঠাচ্ছে। সারা ঘর অন্ধকারে ঢাকা, লাইটটাও জ্বালায়নি। এই অসময়ে বিছানার উপর চিৎপটাং হয়ে শুয়ে আছে আদ্র। না শুয়ে আছে বলতে ঘুমাচ্ছে আর কি। পরনে ট্রাউজার আর সাদা হাতা কাটা গেঞ্জি। ভূমি আদ্রকে ঘুমাচ্ছে দেখে তীর্যক হাসে। টুকুস করে দরজাটা আর কিছুটা খুলে ভেতরে প্রবেশ করে। আদ্রের বিছানার সামনে এগিয়ে গিয়ে আদ্রকে গভীর চাহনিতে পর্যবেক্ষণ করতে থাকে। ঘুমের মাঝে লোকটাকে কত সুন্দর লাগছে। ইস, কুচুপু, মুখে কোনো রাগের আভাস নেই, চেহারায় কতখানি সরলতা ফুটে উঠছে। মুখে হালকা হালকা চাপদাড়ি, ঠোঁটগুলো হালকা পিঙ্ক, হালকা ব্রাউন। মুখের ফেসটা কিছুটা গোল গাল। আরে ওনার কপালে তো একটা কুচকুচে কালো বিউটি স্পট রয়েছে, আগে তো নজরে পড়েনি। বাহ, এটা তো বেশ লাগছে। এই জন্যই মেয়েরা এত পাগল। কিন্তু তারা তো জানে না তাদের স্যার কেমন মানুষ। ওনার কাউকে ভালোবাসার জন্য মনও নেই। ভূমি আনমনে তাকিয়ে রইল 1 সেকেন্ড, 2 সেকেন্ড করতে করতে পুরো 3 মিনিট। হুট করে অদ্ভুত এক অনুভূতি কাজ করতে শুরু করলো বুকের ভিতর। বুকে হাত ছোঁয়াতে টের পেল কেমন দিড়িম দিড়িম করে লাফাচ্ছে হৃৎপিণ্ড। কেন এই অপ্রত্যাশিত বার্তা জানা নেই ভূমির। ভাবনার মাঝেই হুট করে ভূমির মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে যায়। অমনি সামলে নেয় নিজেকে, বাঁকা হাসে, বিড়বিড় করে আওড়ায়, উনি আমাকে সেদিন ঘুমের মধ্যে যে অত্যাচারটা করেছেন তা তো ভুলে যায়নি। আজকে আপনাকে তো এর মাসুল দিতে হবে মশাই। অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। ভূমি হুটোপুটি করে দৌড়ে চলে যায় নিজের ঘরে। হাতে বেশ কিছু জিনিস নিয়ে পুনরায় আগমন ঘটে আদ্রের ঘরে। ধীর পায়ে গিয়ে আদ্রের বিছানার পাশে গিয়ে বসে। কাপা কাপা হাতে মিনিট 5 লেগেছে নিজের কাজটা করতে। এর মাঝে আদ্র 2-1 নড়ে চড়ে উঠেছে। যে মুহূর্তটা ছিল কলিজা শুকিয়ে যাওয়ার মতো, কিন্তু বেঁচে গিয়েছে হিহি। পুনরায় সব গোছগাছ করে আদ্রকে না ডেকে বেরিয়ে আসে ঘর থেকে। নিজে নিজেই হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে ভূমির। কেমনটাই না লাগছিল ওনাকে।
একটা মোবাইল থাকলে ছবি তুলতে পারতাম আর কলেজে গিয়ে সকলকে দেখাইতে পারতাম। আফসোস রসরে কথাটা বলে এগুলো ভূমি। আদ্র ঘুম থেকে উঠে সোজা হেঁটে চলে যায় ওয়াশরুমে। ঢুকতে আয়নায় নিজের এমন প্রতিবিম্ব দেখে আটকে ওঠে, চল শক্ত হয়ে যায়। এমন বাজু ধরনের মশকরা। আদ্র হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে আসে, বেশ হুঙ্কার দিয়ে ডাকে। মা, মামুনি। আদ্রির এতটা রাগান্বিত কণ্ঠে ডাক আগে কখনো তো পায়নি। দৌড়ে 2 মা সহ আদ্রি উঠে আসে উপরে। আদ্র এখন ওয়াশরুমে দাঁড়ানো, রাগে ফোঁস করছে। সবাই দৌড়ে আদ্রকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায়। আদ্রের এমন অবস্থা দেখে তারাও হতভম্ব হয়ে যায়। বাবা, কি হয়েছে? কে করেছে তোর এই অবস্থা? নিজের সাবিনা বেশ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে। সেটা তো তোমরা বলবে, কে এসেছিল আমার ঘরে? আদ্রের গমগমে তেজি ধমকে ইতস্তত হন তিনি। ভূমি না এসেছিল একটু আগে? মিসেস সাবরিনা উদ্বিগ্ন কণ্ঠে বলেন। আদ্র আর বুঝতে বাকি নেই কাজটা কার হতে পারে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে ভূমির রুমের সামনে দাঁড়ায়। এই মেয়ে, দরজা খুলো এক্ষুনি। আদ্র ভূমির দরজায় করাঘাত করছে আর ভারী গলায় হুঙ্কার দিচ্ছে। পেছনে দাঁড়িয়ে আছে আদ্রের মা, ভূমির মা এবং আদ্রি। সকলের চোখে মুখে কঠিন দুশ্চিন্তার ছাপ। আদ্রি বারবার ঢোক গিলছে, আল্লাহ মালুম না জানি কি হয় আজকে। পাগলি মেয়ে কোন দিকে এমন ওকাম করতে গেল কে জানে। একটু ভয় ডর নেই। আদ্রের এমন ভয়ঙ্কর কণ্ঠস্বর ভূমির পরাণে সুনামি সৃষ্টি করছে। ভয়ে তটস্থ হয়ে গিয়েছে পুরো। ধরফর করে কাঁপছে বুক। চিন্তায় আড়ষ্ট হয়ে দন্তে নখ খুঁজছে, বিড়বিড় করছে। এই রে, লোকটা তো ভালোই খেপেছেন। এভাবে দরজা ধাক্কা দিচ্ছেন, এক্ষুনি তো আমার ঘরে ফাটল ধরে যাবে। ভূমি, কেন তুই না ভেবে আবেগে পড়ে এমন করতে গেলি? এবার কি হবে? ভূমি এতক্ষণ নিজের করা কাণ্ডে হাসতে হাসতে গড়াগড়া খাচ্ছিল। এখন ভয়ে ভেজা বেড়াল হয়ে গিয়েছে। রুম জুড়ে পায়চারি করছে আর দাঁত দিয়ে আঙুল কিড়মিড় করছে। বাহিরে দাঁড়িয়ে আদ্র অপেক্ষা করছে ভূমির দরজা খোলার, কিন্তু তার তো নাম নেই। আদ্রের রাগের পরিমাণ তীব্র থেকে তীব্র হচ্ছে, যা থেকে 2 মা বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। ছেলেকে শান্ত করতে আদ্রের মা বেশ কোমল কণ্ঠে বলে। বাবা, তুই শান্ত হ। মেয়েটা ছোট্ট, বুঝেনি কি করলে কি হবে। রাগে কিছু করিস না, ভয় পাবে। আপা, তুমি কি বলছো? এই বদমাশ মেয়েকে কিছু না করলে দিন দিন ও যে উড়নচণ্ডী হচ্ছে তা কি দেখছো না? আজকে তো মাত্রাতিরিক্ত করে ফেলেছে। আদ্র কি ছোট যে ওর সাথে এমন একটা ঠাট্টা করতে গেল? শাসন না করলে কালকে আরো বেশি করবে। বোনের কথার প্রতিবাদে সাবরিনা নিষ্পিস করে ভ্রুকুটি করে কথাটা বলে। 2 সেকেন্ডে তুমি দরজা খুলে বাহিরে আসবে। তাছাড়া আমি নিজের মেজাজ হারিয়ে কি করব নিজেও জানি না। কিছু বলছি না বলে এই না যে যা ইচ্ছে তাই করবে। আদ্র দরজা ধাক্কানোর গতি আরো বেড়ে যায়, সাথে বাস খায় গলায় ফের বলে। I said open the door, stupid! ভূমি আর উপায় দেখছে না, নাচাইতেও খুলতে হবে। বুকে হাত গুজে লম্বা করে একটা শ্বাস টানে সে। সামনে এগোতে এগোতে দোয়া দরুদ পড়ে। আল্লাহ প্লিজ, আজকে একটু বাঁচাও, আর করবো না। এইবার শেষ। তোমার ছোট্ট বান্দা, সরল বান্দাকে বাঁচাই দাও। আল্লাহ, কেন তুমি আমার মাথায় উপস্থিত বুদ্ধি দাওনি? কিছু করার আগে মাথায় আসে না এটা কি ভালো না খারাপ? বড় একটা নিঃশ্বাস নিয়ে ধীর পায়ে গিয়ে দরজাটা খুলে চোখ জোড়া ফ্লোরের দিকে নিবদ্ধ। তার তাকানোর কি কোনো উপায় রেখেছে নাকি যে তাকাবে? এসব কি করেছো তুমি? তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। এদিকে তাকাও, আনসার মি। আদ্র বেশ জোরে কথাটা বলে। আদ্রের এমন যখন তখন চিল্লানো ভূমির ছোট্ট দেহখানে বারবার কম্পিত করছে। কি লোক, এমন করা লাগে বুঝি? সামান্য মেকআপই তো করেছে, নাকি বেশি তো কিছু করে? কেমন ধমকাচ্ছে, আমি ভয় পাচ্ছি। উনি কি দেখছেন না নাকি? হ্যাঁ, আমরা মেয়েরা সবসময় মেকআপ করি, তো এটা তো নর্মাল নাকি? ভূমি মনে মনে এসব ভাবছে, কিন্তু চোখ তুলে তাকাচ্ছে না। তুই কেন আদ্রের মুখে এসব লাগিয়েছিস? কিছু বলছিস না কেন? করার সময় মনে ছিল না? এখন একবার দাঁড়িয়ে না থেকে আদ্র কি বলছে তার উত্তর দে। ভূমির মা ধমকেশ্বরে কথাটা বলে। ভূমি মাথাটা হালকা উঁচিয়ে পিটপিট করে চোরা চোখে তাকায় আদ্রের দিকে। এখনো মেকআপগুলো তুলেনি। আদ্রের চেহারাটা দেখতে কি যে ফানি লাগছে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, মুখে পাউডার দিয়ে ভূতের মতো করে দিয়েছে। তার উপরে লিপস্টিক দিয়ে 2 গালে 2টা ইমোজি আঁকা। আরও দিতে চেয়েছিল, কিন্তু লোকটা যে পরিমাণ নড়ছে, ঘুমের মাঝে কোন সময় না জেগে যেত আর উঠে ওখানেই মেরে ভর্তা বানিয়ে দিত। ভূমির নিজের হাসি থামাতে বেগ পেতে হচ্ছে বারবার। এমন একটা পরিস্থিতিতেও ফিক করে হেসে দেয়, যা দেখে উপস্থিত সকলের সাথে আদ্রের মেজাজও তুঙ্গে উঠে যায়।
আদ্র এতক্ষণ নিজের সর্বশক্তি দিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু ভূমির এমন সময় এমন একটা কাজ করেও হাসছে যে আদ্রের শরীরে রক্ত টকবক করে উঠল। আদ্র ফিরেছিল ভূমিকে কষ্ট দিতে, কিন্তু এতগুলো দিন পার হয়ে গিয়েছে, ভূমির প্রতি কোনো খারাপ ব্যবহার করতে যেন মন বাধা দিত। ঠাস করে একটা আওয়াজ সারা ঘর যেন কেঁপে ওঠে। তক্ষণই উপস্থিত সকলের নজর সামনে, আদ্রের চোখ লাল টকটকে যেন এখনই রক্ত গড়িয়ে পড়বে। থমথমে নিস্তব্ধ পরিবেশ, কারো মুখে কোনো শব্দ নেই। কেউ কিভাবে কি বলবে, এই মেয়ে যা করেছে এতে ওর জন্য যে কেউ এগিয়ে এসে তদারকি করবে তার তো উপায় রাখেনি। মেয়ের এমন বোকামিতে মিসেস সাবরিনার যেন মাথা কাটা যাচ্ছে। ভূমি ডানগালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মাথাটা ঝিম ধরে গিয়েছে। এত জোরে চড়টা দিয়েছে যেন দাঁতগুলো এক্ষুনি খুলে পড়ে যাবে, চোখ দিয়ে টপ টপ পানি ঝরছে। এইমাত্র আকস্মিক ঘটে যাওয়া ঘটনার কিছু মাথায় ঢুকছে না, মস্তিষ্কের সব নিউরন যেন কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। কি ঘটেছে মাত্র? 17 বছর জীবনে কখনো কেউ গায়ে হাত তোলা তো দূর, খুব উঁচু গলায় কেউ কথা পর্যন্ত বলেনি। সেখানে লোকটা এভাবে মুখের খাল তোলা দাবাং চড় দিল, এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? ভূমির মাথা বিধিবাম ঘুরছে ভো ভো করে। ভূমি ঠোঁট উল্টে কাচ্ছে ব্যথা থেকেও ভয় পেয়েছে সেজন্য। আগাম বার্তা না দিয়েই ঠুস করে মেরে দিয়েছে। ছোট্ট মেয়ে ভয় পাবে, এটাই তো স্বাভাবিক নাকি? আদ্র পুনরায় শক্ত কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার ঘরে প্রবেশ করার? তার উপর এটা কি ধরনের বেয়াদবি? তোমার মাথায় কি কোনো সেন্স নেই? সময়ের সাথে সাথে কি শুধু বয়সটাই বাড়ছে? মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু তো নেই? ভূমির মুখে কোনো কথা নেই, চর খেয়ে এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। উপস্থিত কারো মুখে কথা নেই, নীরবতা বিরাজ করছে। ভূমি কি বলবে, কিভাবে কি উত্তর দিবে? আদ্র যে এভাবে মারবে তা কখনো চিন্তাও করেনি। ভেবেছিল হয়তো একটু আদ্র বকা দিলে দিবে, সেটা শুনে নেওয়া আর অত বড় কি। কিন্তু উনি যে এতটা রেগে যাবেন কে জানতো? এগুলো তো পার্মানেন্ট কিছু না, তাই না ধুলেই হয়ে যাচ্ছে। ভূমির রাগ অভিমান সব একসাথে কাজ করছে। মন চাইছে লোকটাকে দোতলা সিঁড়ি থেকে টুপ করে ফেলে দিতে। ভূমি অস্ফুট কণ্ঠে চক্ষু যুগল ফ্লোরে নিবদ্ধ রেখে আদ্রকে বলে, সরি ভাইয়া, আর কখনো এমন করব না, ভুল হয়ে গিয়েছে। আদ্রের মুখের মতিগতি পরিবর্তন হয়নি। ভূমি কি বলল তা যেন তার কানের ধারে কাছে যায়নি। আদ্রের মুখ দেখে মনে হচ্ছে একটা চড়ে ওনার মন ভরেনি, আরো দু একটা দিলে ভালো লাগবে। কিন্তু এটা কি ঢোল নাকি যে উনি বাজাবেন ঠুসঠাস করে? আদ্রকে চুপ করে থাকতে দেখে মিসেস সাবিনা এগিয়ে গিয়ে ভূমিকে আগলে নিয়ে বলেন, কেন করতে গেলি এমনটা বলতো? শুধুই না এভাবে মার খেলি? ভূমি এবার অশ্রুসিক্ত নয়নে মনির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, মনি, আমার তখন আবেগ কাজ করেছিল, বিশ্বাস করো, বিবেক একটুও কাজ করেনি। এখনো ফাজলামো চলছে? ঠাঁটিয়ে আর একটা চর মারবো বেয়াদব মেয়ে। বেশ বাড়াবাড়ি করেছো আজকে তুমি। ভেবো না কেউ কিছু বলেনি বলে এতদিন যা ইচ্ছে করেছো, কিন্তু আজকের পর থেকে পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি দেখলে সেখানে পুঁতে দিয়ে আসবো তোমাকে, সাথে যে থাকবে তাকেও। আদ্রের কথার মানে বুঝতে না পেরে ভূমি সহ সকলে আদ্রের দিকে তাকায়। আদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে গদগদ পা ফেলে চলে যায় নিজের ঘরে। মিসেস সাবিনা মাথা দুলিয়ে মেয়েকে হুঁশিয়ারি দিয়ে তিনিও চলে যান, আর মিসেস সাবিনা ভূমির মাথায় হাত বুলিয়ে মেয়েকে সহানুভূতি দেখাতে থাকেন। রাগ করিস না মা, ছেলেটা রাগে, জানিস তো এতগুলো দিন এমন শান্ত হয়েছিল, কেন তুই আবার শুধু রাগ তুলে দিতে গেলি? যা মা, কান্না করিস না, মুখটা ধুই আয় একটু। এই বলে তিনি চলে যায়। আদ্রি এতক্ষণ নীরব দর্শক ছিল। তার বলার মতো কিছু নেই। পরিবারের সব থেকে ছোট মানুষ, সাথে বেশ কোমল স্বভাবের। সে চাইলেও কাউকে উঁচু করে কিছু বলতে পারে না। এজন্য এতক্ষণ দাঁড়িয়ে শুধু দেখে যাওয়া ছাড়া উপায় ছিল না। সবাই যে যার মতো চলে গিয়েছে দেখে এগিয়ে বোনের কাছে এসে জড়িয়ে ধরে। যতই ঝগড়া করুক, বোন তো আর এভাবে মেরেছে। মেয়েটা কান্না করছে, আদ্রির বেশ কষ্ট হচ্ছে। ভূমি, তুই কেন এমন করতে গেলি বলতো? খেলি তো চল। ভাইয়া তোকে এতদিন বারবার সাবধান করেছে কিছু উল্টাপাল্টা না করতে, না হয় খাবি, কিন্তু তুই শুনিসনি। এখন শুধু ভূমি বোনকে ছাড়িয়ে আঁকাবাঁকা পা ফেলে হেঁটে নিজের ঘরে ঢুকে বিছানায় বসে। গালটা জ্বলছে ভেষ। আয়নার দিকে তাকিয়ে দেখে মুখে 5টা আঙুল স্পষ্ট বসে গিয়েছে। হিটলার লোক ওই শক্ত মোটা মোটা আঙুলগুলো কিভাবে আমার গালে বসিয়ে দিল। পাথর মনের মানুষ একেবারে। আপনার বিয়ে হবে না বলে দিলাম। আল্লাহ, তুমি আমার কথা শোনো, ওনার কপালে আমার থেকেও খারাপ একটা মেয়ে জুটুক। তার মানে তুই নিজেকে খারাপ ভাবিস নাকি ভূমি? ভূমি এতক্ষণ রাগের চোটে কান্না জড়িত কণ্ঠে বিড়বিড় করছে। কি বলতে কি বলছে বেচারা নিজেও জানে না। নিজেই যে নিজেকে খারাপ বলছে তা কি আর সে খেয়াল আছে নাকি? না, আমি খারাপ হব কেন? খারাপ তো তোর ভাই, খারাপ হবে তোর ভাইয়ের বউ।
হঠাৎই ভূমি হাসি দিয়ে ওঠে, চোখ দিয়ে জল পড়ছে কিন্তু মুখে হাসি। বোনের এমন হঠাৎ কাণ্ডে ভেবাচাকা খেয়ে যায়। এই না নাও কাঁদছিল, এখন আবার এভাবে হাসে কেন? ভূমি মুহূর্তে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। আদি হতবাক হওয়া কণ্ঠে বলে, এই ভূমি, কি হয়েছে? এভাবে হাসছিস কেন রে হঠাৎ? আদ্রি, তুই একবার আদ্র ভাইয়ার চেহারাটার কথা ভাব, কেমন দেখাচ্ছিল জোকারদের মতো। ওনার চেহারাটা মনে আসতেই আমার হাসি পাচ্ছে খালি। তোকে যে এভাবে মারলো সেটা কি হলো? এতক্ষণ এভাবে কাঁদলি আর এখন পাগলের মতো হাসছিস? আদি বোনের কাণ্ড দেখে অবাক করা কণ্ঠে বলে কথাটা। আরে দূর, রাখ তো, মেরেছে তো কি হয়েছে? না আমার দাঁত ভাঙলো আর না গাল ফেটে রক্ত বের হলো। কেন হুদায় বসে বসে ওনার উপর রাগ ফুসবো আর কান্না করব? হালকা ঝলসে, কিন্তু এখন দৌড়ে গিয়ে বরফ টলে দিব, জলাবাহাব গায়ে। ভূমি গাছাড়া ভাব নিয়ে কথাটা বলতে বলতে উঠে দাঁড়ায়। আর এদিকে ভূমির এমন কথা চিন্তা ভাবনা দেখে আদ্রি অবাক। আসলে এক মেয়ে, তুই পারিসও বটে। বাদরামি করে বকা শুনিস, সেগুলো তোর গায়ে লাগে না। আর এভাবে মার খেললি, সেটাও তোর কোনো পাত্তা নেই। হুদায় রাগ করে বসে থেকে লাভ কি বলতো? রাগ করে খাবার দাবার বন্ধ করে ঘরে বসে থেকে অত ঢং বাপু আমি করতে পারবো না। যা, তোর ভাইকে বলে দিস আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। জানিসই তো তোর বোনটা বেশ বড় মনের মানুষ। তবে মেরেছে, আমি সহ্য করেছি। আমাকে বাজখাই গলায় কখনো কিছু বললে বকলে আমি সহ্য করব না, আমি কান্না করে দিব। কিন্তু হ্যাঁ, সাবধান, আর যেন কখনো এমন না করে। বারবার করলে কিন্তু তা ক্ষমা করব না, বলে দিলাম। ভাইয়া কি তোর কাছে ক্ষমা চাইতে এসেছে নাকি এমন ভাবে বলছিস? ভূমি মুচকি হাসি দেয়, মনে মনে ভাবে, তোর ভাই নিজেই এসেছিল, আমার কাছে ক্ষমা চেয়েছিল। আচ্ছা চল গিয়ে দেখি, চরটা খেয়ে পেট ভরেনি, কিছু খেয়ে আসি। টিচারও আসলো না মাঝে, এসব হয়ে খাবারটাও খাওয়া হলো না। রাত 10টা বাজতে দেরি নেই। দুই কর্তা ফিরতে আজ দেরি হবে, ফোন করে তা জানিয়ে দিয়েছে। সাদাবও ফিরবে না, এটা তার নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। ফিরতে কখনো রাত 12টা, কখনো তারও বেশি। কি করবেন ছেলের জন্য? অপেক্ষা করে বসে থাকেন মিসেস সাবরিনা। সাদাব বেশ কয়েকবার নিষেধ করেছেন যাতে অপেক্ষা না করে সে নিজে নিয়ে খেয়ে নিবে, কিন্তু মায়ের মন তা তো আর শুনবার নয়। ছেলে যতক্ষণ ঘরে প্রবেশ করবে না চোখে ঘুম ধরা মুশকিল। টেবিলে এসে বসেছে আদ্রি। মিনিট 2 পর আদ্র নিচে নেমে আসে। চোয়াল তার এখনো শক্ত, রাগের চোটে চোখ দুটো যে লাল হয়েছিল এখনো তা প্রকাশ পাচ্ছে। আদ্রের রাগের কারণ যতটা না ছিল ভূমির ওপর বোকামে, তার থেকে দ্বিগুণ মাত্রায় হয়েছিল যখন দেখেছিল ভূমির রাকিবের গায়ে হাত দিয়ে হেসে হেসে কথা বলছিল। বন্ধু বানিয়েছে, হাঁটাচলা করছে, সব ঠিক আছে, কিন্তু গায়ে হাত দিয়ে এত ক্লোজ হয়ে কিসের কথা? জিনিসটা ভূমির সরল মনে কোনো খারাপ দিক না হলেও আদ্রের মনে এটা এক ভয়ঙ্কর অন্যায়ের সমান, যার ফল ছিল এটা। তখনের রাগ এখন উঠিয়ে দিল। মিসেস সাবরিনা আদ্রিকে বলে, তোর বোন কি খাবে নাকি দরজা বন্ধ করে ঘরে ঢুকেছে? কে জানে, হয়তো খাবেন। কথা সম্পন্ন হওয়ার আগেই টুকুর টুকুর পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখে ভূমিকে। ভূমির মধ্যে একটু রাগ কাজ করছে না। তখন হালকা অভিমান হয়েছিল, কিন্তু সেটা ওই মুহূর্তের জন্যই ছিল। এখন কিছুই লাগছে না আর। যেখানে মানুষ এমন জ্বর খেয়ে 2 দিন পর্যন্ত রাগে অভিমানে কেঁদে কেঁদে খাল বানিয়ে ফেলে, খাবার দাবার বন্ধ করে দেয়, সেখানে ঠিক উল্টো ভূমির বরং কেমন খালি হাসি আসছে। এর কারণ কি হতে পারে বলো তো? আদ্রি সহ 2 মা অবাক। ও না রাগ করলে খাবার ছেড়ে দেয়, তাহলে মুখে হাসি ঝুলে এত রিল্যাক্সে ঘুরছে, আজ ব্যাপার কি? কি হলো? আমাকে কি বেশি সুন্দর লাগছে নাকি? তোমরা এভাবে দেখছো কেন? ভূমি টেবিলের কাছে এসে 3 জনের দিকে পরপর তাকিয়ে জিজ্ঞেস করে। মিসেস সাবরিনা ধমক দিয়ে কথাটা বলেন, তো বসছি না নাকি? খেতেই তো আসলাম, এমন করছো কেন? ভূমি 2 চোখ উল্টিয়ে কথাটা বলে চেয়ার টেনে বসে পড়ে। আদ্র একবার তাকিয়ে পুনরায় নজর সরিয়ে নেয়, তবে ঠিক খেয়াল করে ভূমির ডান পাশের গালটা। ফর্সা গাল টকটকে লাল আকার ধারণ করে আছে, আঙুলগুলো বসে। চটটা একটু বেশি জোরে মেরেছে, সব রাগ একসাথে ঝেড়ে দিয়েছে, মনে আর কোনো ক্ষোভ জমা না রেখে। রাতেই সকলে খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। সাদাবাজ তাড়াতাড়ি আসায় সাবরিনাও শুয়ে গিয়েছে। বাড়ির 2 কর্তাও চলে এসেছিল। 12টা পেরিয়েছে আরও আগেই। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু চোখে ঘুম ধরা দিচ্ছে না আদ্রের। চোখ বন্ধ করলে ভেসে আসছে তখনের ভূমির ওই ছেলেটাকে এভাবে ক্লোজ হয়ে বসে হেসে হেসে কথা বলাটা, ছেলেটার গায়ে হাত দিয়ে কথা বলাটা।
এমন আধুনিক যুগে হয়তো এমন ভাবনা চিন্তা করার মতো মানুষ খুব রেয়ার, কিন্তু আদ্র জিনিসটা নর্মালি নিতে পারছে না। কেন নিতে পারছে না তাও জানে না। সে তো চায় ভূমিকে জ্বালাতে আর কষ্ট দিতে, তাহলে ওসব দেখে কেন আদ্রের রাগ হবে? ওর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়ার তো কোনো প্রয়োজন তার নেই। ওই মেয়ে যার সাথে ইচ্ছে তার সাথে করবে, যদি হয় বোন হিসেবে, কিন্তু আদ্র ভূমিকে বোন হিসেবেও কখনো ভাবেনি। দেশের বাহিরে থাকাকালীন মনের মাঝে ফুঁসেছিল শত শত রাগ, কিন্তু দেশে এসে ভূমির কর্মকাণ্ড পাগলামির কাছে সব যেন কোথায় লুকিয়ে পেয়েছে। আজ দিনটা শুক্রবার, সকাল সকাল উঠে কলেজে যাওয়ার কোনো তাড়া নেই, আরামসে মন মতো ঘুম দেওয়া যাবে, কেউ কিচ্ছুটি বলবে না। কিন্তু জানো তো, সব সুখ আরাম সকলের কপালে সহে না। ভূমিরও ঠিক তেমন হয়েছে। রাতে ঘুম ধরেছে 12টার পর। যাই হোক, ভাবলাম দীর্ঘ 1 সপ্তাহ পর লম্বা একটা ঘুম দিব, কেউ ডিস্টার্ব করবে না। এই একটাই তো দিন, বাকি দিনগুলোতে 12টা বাজিয়ে দিয়েছেন এই বজ্জাত আদ্র ভাইয়া। ভোরের আলো পুরোপুরিভাবে ফুটেছে হয়তো ঘন্টা 2-এর মতো হবে। বেলা গড়িয়েছে সকাল 7টা কিংবা 7:30টায়। জানালার সফেদ পর্দা ভেদ করে বাহিরের মেটে মেটে রোদের আলো পুরো রুম জুড়ে আলোকিত করে রেখেছে। এই কটকটে আলোতে ঘুম কি আসা আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব, তবে সেটা শুক্রবার বাদে বাকি দিনগুলোতে। ডান দিক থেকে বামে ফিরতেই দু চোখ কুচকে আসে, রোদের আলো চোখে মুখে যেন উপড়ে পড়ছে। বিরক্তিতে সারা শরীর চমচম করে উঠল ভূমির। না চাইতেও আপনা আপনি চোখ জোড়া খুলে গেল। নিচে থেকে ঠুসঠাস আওয়াজ ভেসে আসছে, হয়তো মায়েরা রান্নাঘরে নাস্তা তৈরির কাজে ব্যস্ত, তার জন্যই আসছে। একে তো রোদের এমন রশি, তার উপর ভেসে আসা আওয়াজ। ভূমির মন চাইছে চোখ কান সব কিছু দিয়ে বেঁধে কোথাও ঢুকে যেতে। একবার যেহেতু চোখ খুলে গিয়েছে, ঘুম আর শত চেষ্টা করেও ধরা দিবে না। কি করবে? বিছানায় উঠে বসে আছে। ইস, একটা যদি ফোন থাকতো কত সুন্দর শুয়ে শুয়ে টিপতে পারতাম। এত বড় হয়ে গিয়েছি, এখনো একটা মোবাইল দিচ্ছে না, যেন আমাদের মোবাইল দিলে বুঝি প্রেম করে ফেলবো কারোর সাথে। আনমনে বিড়বিড় করছিল ভূমি। হঠাৎ দরজা টোকা দেওয়ার আওয়াজ কানে আসে। ভূমি সেদিকে তাকিয়ে আছে কিছুক্ষণ। আজকে শুক্রবার, আজও তাকে বিরক্ত করা লাগবে এই বাড়ির মানুষগুলোর? বিরক্তি মাখা মুখ নিয়ে ধীর পায়ে বিছানা থেকে নেমে এগিয়ে গিয়ে দরজাটা খুলে। মাত্র ঘুম থেকে ওঠা ভূমির চুলগুলো সারা চোখে মুখে লেপটে আছে, কপালে ঠোঁটের উপরিভাগে বিন্দু বিন্দু ঘামের কণা জমে চিকচিক করছে, চোখ দুটো ফুলে আছে। কালকে চড় মারার জায়গাটা এখনো কিছুটা কালো হয়ে আছে, তাও সুন্দর দেখতে, বেশ লাগছে। আদ্র পলকহীন সেদিকে তাকিয়ে আছে। লোকে বলে মেয়েদের নাকি ঘুমের মাঝে দেখতে ভীষণ মায়াবী দেখায়। সদ্য ঘুম থেকে ওঠা মেয়েটাকেও ঠিক তেমনটাই লাগছে। না এসেছে এতগুলো দিন, শুরুতে এমন কিছু লাগেনি। ঘুমের মাঝে খুব একটা স্পেশাল কিছু ফিল করেনি, কিন্তু যতদিন যাচ্ছে তার সাথে সাথে মনের মাঝে এক অদ্ভুত অনুভূতির খেলা চলছে। এটা কি ধরনের অনুভব তা আদ্রের জানা নেই, এসবে যে কখনো কোনো এক্সপিরিয়েন্স নেই। ভূমি দরজা খুলে আদ্রকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে যায়। এই সকাল সকাল ওনাকে এখানে আশা করেনি ভূমি। আর আজ তো ছুটির দিন, এমনও না যে কলেজে যেতে দেরি হচ্ছে, তাও ধমকাতে আসছে। ভূমি আদ্রের দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে যায়। আদ্র তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ভূমি আদ্রের এমন চাহনি দেখে ভাবতে থেকে কি হলো, লোকটা এভাবে তাকিয়ে আছে কেন? আমার চেহারায় কিছু হলো নাকি? হাত দিয়ে নিজের মুখটা স্পর্শ করে দেখতে থাকে। না, কিছু তো মনে হয় না আছে। তবে ভূমি নিজেকে উপর নিচ পর্যবেক্ষণ করতে গিয়ে গায়ে যে ওড়না জড়ায়নি সে খেয়াল হতেই টুপ করে দরজাটা কিছুটা বন্ধ করে তার পেছনে গিয়ে দাঁড়ায়। আদ্র এতক্ষণ ভূমিকে লক্ষ্য করেছে, কিন্তু এটা লক্ষ্য করেনি ভূমির গায়ে ওড়না ছিল না। সে তো ভূমির মুখ দর্শন করতেই ব্যস্ত ছিল। ভূমির এমন কাণ্ডে কিছুটা হতবাক হয়েছে আদ্র। হকচাকায় বিষয়টা মাথায় ধরতেই নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেয়। ভাবে মেয়েটা কি খারাপ ভাবলো নাকি বিষয়টা? সে তো অন্য কোনো দিকে খেয়াল করেনি। দূর, ভূমি কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কালকে না মেরেছে আমাকে, আবার কেন এলো আমার কাছে? আমি কেন কোনো কথা বলবো ওনার সাথে? রাগ হচ্ছে না, কিন্তু তাও কথা বলবো না। দরকার হলে ঢং করে কথা বলবো। আর যদি সরি টরি বলেন তো ভেবে দেখলে দেখবো। পরক্ষণে মনে মনে খুশি হয়, ভাবে উনি হয়তো এসেছেনই আবার আমার কাছে ক্ষমা চাইতে। কি আনন্দ আকাশে বাতাসে। ভাইয়া প্লাস স্যার মশাই আমার কাছে বারবার ক্ষমা চাইছে, কি ভাগ্যবতী আমি। আদ্র ভেবেছিল ভূমি কিছু বলবে, কিন্তু না, সে ঠায় দাঁড়িয়ে আছে। এদিকেও হচ্ছে না, সেদিকেও হচ্ছে না। আদ্র এবার ওনাটা কাটিয়ে কাটকাট কণ্ঠে আদেশের স্বরে বল, 5 মিনিটে ফ্রেশ হয়ে স্টাডি রুমে এসো, আদ্রি অপেক্ষা করছে। ফাস্ট, এর বেশি যেন লেট না হয়।
আসবে। আদ্রির এহেন কোথায়? ভূমির আশায় এক বালতি জল ঢেলে দিয়ে আদ্র কথাটা বলেই সায় সায় করে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে। ভূমি অবাক নয়নে সেদিকে তাকিয়ে আছে সে। অনুভূতি শূন্য তার মস্তিষ্ক, মনে মনে আওড়াতে লাগলো সে। ওমা, লোকটা কি পাষাণ! ভাবলাম সরি বলতে এলো, এ তো উল্টো আদেশ জারি করে চলে গেল। আজ শুক্রবার, আজকে ছুটির দিন, আমি বুঝি পড়তে বসবো, আমাকে ভূতে ধরেছে আর কি। আপনি পড়ুন, মন চায়। আমাকে বলছেন কেন? কখনো তো বলেন না, চল ভূমি আজকে আমরা ঘুরতে যাই। সবাই তো তাদের ভাই বোনদের ঘুরতে নেয়, তা না করে খালি পড়া আর পড়া। ভূমি আড্ডে যাওয়ার পানে তাকিয়ে ভেঙচি কেটে নিজের ঘরে ঢুকে যায়। প্রায় মিনিট 20 হয়ে গিয়েছে, ভূমি নামছে না। আড্ডের মেজাজ এবার খারাপ হয়ে যায়। নিচে থেকেই বাস খেয়ে গলায় ভূমিকে হাঁক লাগায়। এই মেয়ে, কি সমস্যা তোমার? তোমাকে না আমি বলেছি 5 মিনিটে নিচে আসতে? এত সময় লাগে নাকি? আর ঠিক 2 মিনিট দেখবো, এর মাঝে না আসলে তোমার কপালে দুঃখ রয়েছে। আড্ডকে সচরাচর এত চিল্লিয়ে কথা বলতে দেখা যায় না। তার কণ্ঠের স্বরটা বেশ ধীর গতির, নরম, কিন্তু এত জোরে চিল্লিয়ে গলা ফাটাচ্ছে যখন, না গেলে না জানে কি করেন। উনি আমাকে মেরে বল বানিয়ে টুপ করে ফেলে দিলেও কারো কোনো আপত্তি থাকবে না। ছেলে তাদের মানে কিনা? ভূমি ভয় পেয়ে দরজা খুলে হুটোপুরি করে সিঁড়ি নিচে নামতে লাগে। পরনে ছিল প্লাজো, হুড়মুড়িয়ে নামতে গিয়েই সে প্লাজোর সাথে পা বেঁধে উষ্টা খেয়ে পড়তে নিলে আদ্র দৌড়ে এসে ধরে ফেলে। ভূমিকে নিজের শক্ত বাহু ধরে আবদ্ধ করে নেয়। সিঁড়ির নিচেটাই দাঁড়িয়েছিল আদ্র। আকস্মিক এমন হওয়ায় ভয়ে ভূমি চোখ মুখ কুচকে বন্ধ করে ফেলে। পড়লে তো নিশ্চয়ই হাত পা ভাঙবে, আবার রক্তও বের হবে। ওইগুলো দেখলে তো ভূমির ধুকভুকানি বেড়ে যাবে। থেকে ফোবিয়া রয়েছে রক্তে ভয় পাওয়ার, কিন্তু না, সে ব্যথা পায়নি, কোনো কিছুর সাথে বেঁধে গিয়েছে, কিন্তু তাও পুরো শরীর কাঁপছে। চোখ খুলতে ভয় পাচ্ছে। কারো হাত আঁকড়ে ধরেছে, সেটা বেশ বুঝতে পারছে। ইউ ম্যাড! এভাবে কেউ দৌড়াদৌড়ি করে সিঁড়ির মধ্যে? এখন যদি সোজা নিচে গিয়ে পড়তে কি হতো বুঝতে পারছো? কিছু হয়ে গেলে তখন কি হতো? তোমাকে দেখে আমি জাস্ট অবাক হই, এতটা কেয়ারলেস মানুষ কিভাবে হতে পারে? চোখ বন্ধ অবস্থায় আদ্রের এমন ধমকের স্বরে বলা কথাগুলো শুনে টুক করে চোখ খুলে ফেলে। আদ্র ভূমির বেশ সামনে, এতটা সামনে আগে কখনো আসেনি। আদ্রের ভারী নিঃশ্বাস ভূমির চোখে মুখে আশ্রে পড়ছে। আদ্রের বুকে ধুকভুক আওয়াজ বাইরে পর্যন্ত বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। হয়তো ভয় পেয়েছিল ভীষণভাবে। ভূমি অপলক দেখছে আদ্রকে। কিশোরী মনে এই প্রথম কোনো পুরুষের সংস্পর্শ পেয়ে এতটা কাছ থেকে মনের ভিতর তুফানের সৃষ্টি হচ্ছে, যাকে বলে ভয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ন্যায়। পুরো শরীর থরথর করে কাঁপছে, আগের ন্যায় গুণ মাত্রায়। আদ্র ভূমির এহেন অবস্থা দেখে ভূমিকে ধাক্কা দিয়ে উঠিয়ে দেয় নিজের বাহু থেকে। ভূমির ধ্যান ভাঙতে লজ্জা প্লাস ভয়ে নুয়ে যায় লজ্জাবতীর ন্যায়। মাথা নিচু করে আমতা আমতা করে বলে, সরি ভাইয়া, আমি খেয়াল করিনি, জলদি জলদি নামতে গিয়ে। আদ্র কিছু না বলে সুরসুর করে নেমে চলে যায় নিচে। ভূমি এখনো আগের জায়গায় দাঁড়িয়ে হিসাব কষতে ব্যস্ত। এই এক মুহূর্তে কি কি ঘটে গেছে। দুহাত দিয়ে জোরে চেপে ধরেছে বুকটা, এখন লাফাচ্ছে ব্যাঙের মতো। কি হয়ে গেল এটা? আদ্র ভাইয়া আমার এতটা কাছে আসলো কিভাবে? কি হলো? আমার বুকে এমন বাজনা বাজছে কেন? উনি আবার কেয়ার করছেন আবার। এ আমি কি দেখছি, কি ফিল করছি? সব তো মাথার উপরে যাচ্ছে। ও মা গো, প্রেমে ট্রেমে পড়ছি নাকি? সময় যত যাচ্ছে পরীক্ষার তারিখ এগিয়ে আসছে, আর মাত্র কটা দিন বাকি টেস্ট পরীক্ষা শুরুর। আদ্র ভাইয়া সাফ সাফ জানিয়ে দিয়েছেন, উল্টাপাল্টা কিছু করে এলে মেরে খাল তুলে দেবেন দুজনেরই, আর না হলে বাসা দিয়ে দিবেন কাজ করতে। আমাদের বইয়ে গেছে ওনার কথা শুনতাম। এত কিছু না করে এটা বললেও তো পারেন যে এই মেয়ে যদি ফেল করো তো একেবারে বিয়ে দিয়ে জামাইয়ের বাড়ি পাঠিয়ে দিব। তাহলে আর আমাকে ফেল করা ঠেকাতো কে? প্রতিদিন প্রতিদিন কলেজে যাওয়া, কলেজ থেকে বাড়ি এসে একটু নিয়েছি কি, তার পর টিউশন, এই অবধি না হয় ঠিকই ছিল। কিন্তু এই হিটলার মার্কার লোকটা জোর করে ধরে ভর্তি করিয়ে দিল কোচিংয়ে। শেষ দিনে কি এত প্রেশার নেওয়া সম্ভব? ছোট ছোট মেয়েগুলোর মাথায় তো আউট হয়ে যাবে নাকি? কিন্তু কে শোনে কার কথা? এই ঘরে এখন ওনার রাজত্ব, সকলেই তার কথা অনুযায়ী চলবে, সব করবে। মনে হয় যেন উনি এক জ্যোতিষ গুরু, মহাজ্ঞানী এক ব্যক্তি। ভালো লাগে না আর। রোজকার মতো সকাল সকাল উঠে রেডি হয়ে নিল ভূমি। সকাল বলতে 8টা আর কি। এটাই ভূমি যেন ভোর সকাল। যখন কলেজে যেত
না, তো ভূমির সকালটা শুরু হতো 10টার পর। কি আরামেই না ঘুমাতে, খুব মিস করে কেটে যাওয়া দিনগুলো। এখন তো আর তা হয় না, না হয় না বললে ভুল হবে, দিচ্ছে না ওই আদ্র ভাইয়া। নিচে এসে নাস্তা সেরে বেরিয়ে পড়লো ভূমি আর আদ্রির উদ্দেশ্য কলেজ। দুবোন কলেজে যখন পৌঁছালো তখন সময় 9:45 বাজে। ক্লাস শুরু হতে এখনো সময় বাকি। বন্ধুরা সবাই মিলে গিয়ে বসলো ছায়া দেখে একটা জায়গায়। কলেজের বিস্তৃত মাঠ, গ্রীষ্মের সময় হলেও মাঠ জুড়ে সবুজ ঘাসের ছড়াছড়ি রয়েছে চারদিকে। গাছপালা সারি সারি, যার ফলে অনায়াসে মাঠের বিভিন্ন জায়গায় বসা যায়। ভূমি, আদ্র, মিথিলা আর রিহান গিয়ে বসলো একটা ছায়ায় আবৃত জায়গা দেখে। দূর থেকে ইপ্তি আর রাকিব তাদের দেখে অনুসরণ করে এদিকেই হাত নাড়াতে নাড়াতে দৌড়ে আসছে। হাত নাড়াচ্ছে এই জন্য হয়তো ওরা এসেছে সে কথা জানান দিতে। কি রে, তোদের সেই গেট থেকে ডাকছি, কেউ ফিরেও তাকাচ্ছিস কেন বলতো? শুনিসনি নাকি এমনি? রাকিব তার ভুরু যুগল কুচকে সকলের দিকে পরপর তাকিয়ে প্রশ্ন করলো। শুনতে পাইনি তো আমরা, শুনলে কি না দাঁড়িয়ে চলে আসতাম নাকি? ইপ্তি বসতে বসতে চিন্তিত গলায় বলে, দোস্ত, পরীক্ষার ডেট তো দিয়ে দিল, পড়ালেখার পথও পড়ি না, কেমনে কি করব? কি করবি? হয় সারাদিন বইয়ের ভিতর ঢুকে থাকবি, আর না হয় বসে বসে মুড়ি খাবি। রিহানের ঠাট্টা সুরে বলা কথাটা শুনে সকলে হেসে দেয়। ইপ্তি চোখ গরম করে তাকায় রিহানের দিকে। রিহান ঢোক গিলে ঠোঁটে আঙুল চাপিয়ে চুপ করে যায়। ছেলেটা বেশ নম্র স্বভাবের। রাকিব যেমন দুষ্ট চঞ্চল, রিহান ঠিক তার উল্টো। কথা বলতে বলতে এর মাঝে কখন যে ক্লাসের সময় হয়ে গিয়েছে টেরই পাওয়া যায়নি। টুং টুং করে ঘন্টা শব্দে সকল শিক্ষার্থীরা যে যার ক্লাসের উদ্দেশ্যে হুটোপুরি করে ঢুকতে ব্যস্ত। আমরাও উঠে এগিয়ে গেলাম নিজেদের ক্লাসের দিকে। আজ রবিবার, প্রথম ক্লাসটা নেবেন রাসেল স্যার, হিসাব বিজ্ঞান। ভূমি নিজের মনে এবার ধাতস্থ করে নিয়েছে পড়ালেখায় মন বসাবে। আড্ডু ভাইয়া যেভাবে আঙুলের উপর নাচাচ্ছে, যদি কোনোভাবে ফেল আসে তো রক্ষা নেই। অন্তত ঠেলে ঠুলে হলেও টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একটা সাবজেক্ট যদি খারাপ হয় আর ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। এই নিয়মটা আগে ছিল না। পেটুক স্যার তার ডান হাত বা হাত পেয়ে ওই হিটলারের প্ররোচনায় এই বছর থেকে নিয়মটা জারি করেছেন। প্রথম পিরিয়ড শেষ করে স্যার চলে গিয়েছেন। দ্বিতীয় পিরিয়ডটা আদ্র ভাইয়ার। ক্লাসে উপস্থিত সব মেয়েটা নিজেদের আরো সুন্দর পরিপাটি করতে ব্যস্ত। তাদের হ্যান্ডসাম স্যারকে যদি ইমপ্রেস করতে পারে, সুযোগ হাতছাড়া করতে কেউ রাজি নয়। ঢং। ঘন্টা পরের মিনিট 5 পেরিয়ে গিয়েছেন, আদ্র ভাইয়া আসার নাম নেই। সবাই যে যার মতো করে ব্যস্ত, কেউ গল্পে, কেউ নিজেদের সাজসজ্জায়। আজও ভূমিরা 4 বান্ধবী গিয়ে বসেছে ক্লাসের ঠিক শেষের বেঞ্চটায়, আর তাদের ঠিক পাশের কিছুটা দূরের বেঞ্চটায় বসেছে রিহান, রাকিব। এই দুইটা ছেলে হলেও সারাক্ষণ আঠার মতো চিপকে থাকবে ভূমিদের পেছন পেছন। সকলের কথার মাঝের অবসান ঘটিয়ে আগমন ঘটে আদ্রের। সকলে দাঁড়িয়ে সালাম দেয়। আদ্র হাতের ইশারায় সবাইকে বসতে বলে। নজর ফেলে একবার দেখে নেয় ভূমিদের দিকে, পুনরায় চোখ সরিয়ে মনোযোগ রাখে নিজের পড়ানোতে। কলেজে সকলের সাথে যেমন নম্র স্বভাবের, ঠিক তেমনি পড়ানোতেও নাম্বার 1। এজন্যই তো সকলের এত প্রিয় হয়ে উঠেছেন। পুরো ক্লাস জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা। আড্ডু পড়া বোঝাচ্ছে, সবাই তা শুনছে। হয়তো কেউ বুঝছে, আবার হয়তো কেউ না বুঝেও মাথা দোলাচ্ছে। এর মধ্যে একজন হলো ভূমি, ইংরেজিতে কিছুটা কাঁচা। এই ভূমি, তোর খাতাটা দে না একটু। হঠাৎ রাকিবের ডাকে সেদিকে তাকিয়ে ভূমি ভুরুকুচকে বিরক্তিমাখা কণ্ঠে বলে, নিজে বোর্ড থেকে দেখে লিখে নিতে পারিস না নাকি? তোকে দিলে আমি কি মাথার উপর লিখবো নাকি আজও? দে না প্লিজ দোস্ত, আগের লেখাগুলো মুছে ফেলেছেন, ওইগুলো তুলতাম। ভূমি আর কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ আক্রমণে অস্ফুট কণ্ঠে আহ করে শব্দ বেরিয়ে আসে। মাথায় কিছুটা আঘাত লেগে, যদিও ব্যথায় নয় বরং আকস্মিক ঘটায় কিছুটা ঘাবড়ে গিয়ে এমন শব্দ বেরিয়েছিল মুখ দিয়ে। ঘটনার পরিপ্রেক্ষিত বুঝতে এদিক সেদিক তাকাতেই বাসখাই গলায় কারো হুঙ্কারে ভূমির ছোট্ট দেহ কম্পিত হয়ে ওঠে। চোখ উঁচিয়ে সামনের দিকে তাকাতেই নজরে পড়ে আড্ডে চশমার বাজে ফুটে ওঠা লাল লাল চোখ জোড়া। এগিয়ে আসছেন এদিকেই। ভূমির বুক ধুক করে ওঠে। এই বুঝি গেল কেচখে। এই ভয়টাই না পাচ্ছিল মেয়েটা। এটাকেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। সে সুন্দর চুপচাপ বসে পড়ায় মনোযোগ দিচ্ছিল। এই ফাজিলটার কারণে না জানি এখন কি কি শোনা লাগে। আদ্রকে এগিয়ে আসতে দেখে ভূমি নজর সংযত করে নেয়, মাথা নিচু করে। এই মেয়ে, দাঁড়াও, কুইক। আদ্রের এমন চিৎকার করে বলা কথায় ভূমি হুটোপুরি করে উঠে দাঁড়িয়ে যায়। বুঝতে চেষ্টা করে আসলে হয়েছেটা কি। সে তো এখন অন্যায় কিছু করেনি, তাহলে সুন্দর করে কি বলতে পারে না, নাকি করলা একটা? কি সমস্যা তোমার? কিসের এত কথা তোমার ওইদিকে?
ভূমি চিবুক নামিয়ে ফেলে চোখ জোড়ানি করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারে কেন আদ্র এমন করার কারণ, কিন্তু এতে তো তার কোনো দোষ নেই। সে তো ইচ্ছে করে কথা বলেনি, রাকিব তো তাকে ডাকলো। আর রাকিবের দোষটাও কি বলতে পারবে? যাই হোক, বন্ধু তো আর নিজের বন্ধুকে ফাঁসিয়ে দিতে পারে বিপদে ঠেলে। ভূমির কাছে কোনো উত্তর নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে। বুকের ভিতরে হৃৎপিণ্ডটা ধুপধুপ করছে, না জানি এখন আবার কি করেন। ভূমির এমন নীরবতা আদ্রের মেজাজ যেন শতগুণে বাড়িয়ে দিচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস করছি কি কথা বলছিল। আমি আগেও সাবধান করে দিয়েছিলাম আমার ক্লাসে প্রয়োজন ছাড়া কোনো বাক্য ব্যয় যেন না হয়। সেখানে তুমি আমার ক্লাসে বসে ছেলেদের সাথে আড্ডা দিচ্ছ, তাও আবার আমার সামনে। এত বড় সাহস বেড়েছে তোমার? এটা কি তোমার পার্ক মনে হচ্ছে? সরি স্যার, আসলে ভূমি আমতামতা করতে থাকে, কি বলবে বুঝে উঠতে পারছে না। সব দুরন্তপনা উবে গিয়েছে আড্ডের এমন হুঙ্কারে। লোকটা এই কদিন একটু বেশি রেগে যাচ্ছে কথায় কথায়। দু একটা কথা তো বলা যায় নাকি? আমরা তো আর রোবট না। এটা কি বাইরের কোনো ছেলে? আমার বন্ধু কি হবে কথা বললে? আমি ছেলেদের সাথে কথা বললে যেন ওনার গায়ে লাগছে। আজব। আদ্র শক্ত লোচনে কিরমির করে তাকিয়ে থাকে কয়েকক্ষণ ভূমির দিকে, পরপর তাকালো গমগমে চোখে রাকিবের দিকে। নাক ফুলছে তার। ভূমির ভাবনা ছেদ ঘটিয়ে আদ্র পুনরায় শক্ত কণ্ঠে বলে, বের হও ক্লাসরুম থেকে। কান ধরে দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা পর্যন্ত। আদ্র কাটকাট গলায় কথাটা বলে, আঙুল দিয়ে দরজার দিকে ইশারা করে। চোখ দুটো লাল হয়ে গিয়েছে রাগের কারণে। চশমার বাহিরে তাই স্পষ্ট কেউ ঠাউর করতে পারবে না যদি না একদম কাছ থেকে দেখে। রাকিব উঠে দাঁড়িয়ে কিছু বলতে নিতে চাইলেও পারে না। আদ্র চোখ রাঙিয়ে তাকায় রাকিবের দিকে, যেন পারলে এক্ষুনি গিলে নিবে। ভয়ে ঢোক গিলে যায়। ইউ হিয়ার হোয়াট আই এম সেইং? আদ্রের পুনরায় ভূমির দিকে তাকিয়ে এমন বাসখাই গলায় কথাটা বলে। ভূমি কেঁপে ওঠে, আধো আধো গলায় বলে, সরি স্যার, আর করবো না আমি। আসলে ভূমির কথা শেষ হওয়ার পূর্বে আদ্র পুনরায় বলে, I said get out from the class. আমি তোমার কাছে কৈফিয়ত চাইনি, যাও বের হও। আর হ্যাঁ, এই বাক্য যেন তোমার মুখে দ্বিতীয়বার আমি না শুনি। এই পর্যন্ত যতবার বলেছো ততবার কাজটার পুনরাবৃত্তি ঘটেছে। ভূমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। চোখের কোণায় বিন্দু বিন্দু করে জল জমছে। দোষ না করেও এমন করছেন। উনি কি চাইলে বিষয়টা সুন্দরের মাঝে বুঝতে পারতেন না? সবকিছু কি এমন বকা দিয়ে চিল দিয়ে সমাধান করতে হবে? বুকের ভিতরে কষ্টেরা দলা পাকিয়ে আসছে। ভূমি বেশ চঞ্চল প্রকৃতির হলেও মনটা বেশ সরল। মান অভিমান, হঠাৎ কারো কথায় কষ্ট পেয়ে কান্না করে দেয়া, রাগ করে বসে থাকা এসব নেই। কিন্তু আদ্রের আজকের ব্যবহারটা মনের গহীনে গিয়ে আঘাত করেছে। সে কি লোকটার শত্রু? মানুষ শত্রুর সাথে এমন বাজে ব্যবহার করে না উনি আমার সাথে যেমনটা করলেন। আদ্রি মিথিলারও বেশ মন খারাপ হয়ে গিয়েছে বোনের জন্য। শুধু শুধু কথা শুনলে এতগুলো, আর বিনা দোষে শাস্তি পেতে হচ্ছে। তাও এই মেয়ে শুধবে না দুষ্টমিতে। 30 মিনিটের মতো এভাবে কান ধরে দাঁড়িয়েছিল। ঘন্টা বাজতেই ক্লাস থেকে বেরিয়ে আসে আদ্র। ভূমি তখনও সেভাবে দাঁড়িয়ে। আদ্রকে বের হতে দেখে নিজের দৃষ্টি নিচু করে নেয়। আদ্র বেরিয়ে ভূমির দিকে রক্তচক্ষু মেলে তাকায়, সেকেন্ড মাফিক বড় বড় পা ফেলে চলে যায়। আদ্র যেতেই দৌড়ে বেরিয়ে আসে ভূমির সব বন্ধুরা। সরি ভূমি, আমি বুঝতে পারিনি আমার কারণে স্যার তোকে এমন করবেন। রাকিব নিজেকে বেশ দায়ী করছে এই ঘটনার জন্য। সে ভূমিকে বাঁচাতেও পারল না, তার কারণে আজ ভূমিকে শাস্তি পেতে হলো। রাকিবের চোখগুলো লাল হয়ে আসছে, সেও যেন এক্ষুনি কেঁদে দিবে। সাথে এক প্রকার ক্রোধ উপচে পড়ছে আদ্রের প্রতি। ভূমির প্রতি বেশ দুর্বলতা তার। সেই ছোট থেকে একসাথে, বয়সের সাথে সাথে তো সকলের একটা ইচ্ছে চাওয়া পাওয়া জাগে। রাকিবের মনেও তেমনি জায়গা করে নিয়েছে ভূমি। হয়তো এটা শুধুমাত্র রাকিবের নিজের মাঝেই সীমাবদ্ধ। ভূমির এই বিষয়ে কোনো ধারণাই নেই। আর সঠিক সময়ের অপেক্ষায় চেয়ে আছে রাকিব নিজেও। ভূমি নিশ্চুপ, কিছু বলার মতো শক্তি খুঁজে পাচ্ছে না এমন একটা ব্যবহারের পর। এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকায় পা আর স্থির রাখা যাচ্ছে না। আদ্রি বোনকে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাসায়। ভূমির দলা পেকে থাকা কান্নাগুলো হুট করে বেরিয়ে আসে। চোখ বেয়ে পড়ছে নোনা জল। উনি আমার দোষটা কি সেটা পর্যন্ত যাচাই করবার চেষ্টা করলো না। কিছু না শুনেই এমন করলেন। এটা কি ঠিক বল? উনি বারবার ক্লাসের প্রতিটি স্টুডেন্টের সামনে আমাকে অপমান করছেন। আমার কি খারাপ লাগে না বল? আমি ওনার বোন হই, এই জিনিসটা উনি বারবার ভুলে যান কেন? ভূমি দুহাতে মুখ চেপে কাঁদছে আর কথাগুলো বিড়বিড় করছে। আদ্রি কি বলে সান্ত্বনা দিবে ভাই? তার সত্যি তো দোষ করেছে আজ, এমন করা তো ঠিক হয়নি। একটি কলেজ ছুটির পর দুবোন মিলে কোচিং করেছে। বাড়ি ফিরতে ফিরতে বেজে গিয়েছে প্রায় 3:30। ভূমি বাড়িতে এসে সোজা নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। লম্বা সময় একটা শাওয়ার নিয়ে শুয়ে পড়ে।
খেতে নামেনি, ইচ্ছে হচ্ছে না খেতে। আন্টি খাবার টেবিলে বসে বোনের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার তো আসার নাম নেই। সামনে খাবার খাওয়া কিন্তু এখনো খায়নি। মেয়েকে নামছে না দেখে মিসেস সাবরিনা চিন্তিত কণ্ঠে আন্টিকে কি হয়েছে রে, ও নামছে না কেন? এতক্ষণ হলো এসেছে, খাবে না নাকি? কে জানে, সকালে খেয়ে গিয়েছিলাম সেই, এর মাঝে আর কিছু তো খাইনি আমরা। আমি ডেকে নিয়ে আসি, দাঁড়াও। দেয়। আন্টি কথাটা বলে উঠতে নিলে মিসেস সাবরিনা বলে, আন্টি তুই বস, খেতে বসে আবার উঠা লাগবে না, আমি ডাকছি। তুই বরং খাবার শুরু কর, খিদে পেয়েছে নিশ্চয়ই, মুখটা শুকিয়ে গেছে। আলতো হেসে মাথা নেড়ে সম্মতি জানায়। সাবরিনা ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠে আসে ভূমির ঘরের সামনে, দরজায় করাঘাত করে ডাকে, ভূমিমা, কি হয়েছে রে? খেতে আয়। আদ্রিনা খেয়ে বসে আছে তোর জন্য। আমার খেতে মন চাইছে না আম্মু, তুমি যাও, একটু ঘুমাবো, যাও এখন আম্মু। ভূমির কণ্ঠে বেশ বোঝা যাচ্ছে কান্নার ছাপ, গলাটা কেমন ধরা, কথাগুলো ভেঙে ভেঙে আসে। কি হয়েছে মা? মন খারাপ? মাকে বল কি হয়েছে। মিসেস সাবরিনা মেয়ের এমন গলা শুনে বেশ উদ্বিগ্ন হয়ে ওঠেন। কি হলো না জানি মেয়েটার। প্লিজ যাও না এখন, আমার যখন খিদে পাবে আমি উঠে খেয়ে নিব, সত্যি বলছি। মেয়ে তার রাগ করেন না হুটহাট, কিন্তু যখন করেন তা যে ভাঙানোর চারটেখানি কথা নাই। যতক্ষণ নিজে থেকে মেজাজ শান্ত করবে না, কেউ শত চেষ্টা করেও তা ঠিক করতে ব্যর্থ। কিছুক্ষণ মেয়ের ঘরের দরজার পানে তাকিয়ে থেকে চলে আসেন নিচে। সূর্যের কটকটে আলো ফিরিয়ে সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করে দিয়েছে। আকাশটা লাল টকটকে হয়ে আছে যেন। সবাই বলে সন্ধ্যায় এমন সূর্যের দেখা মেলা মানে সে হেসে হেঁটে ডুবে যাচ্ছে, যার অর্থ হচ্ছে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এটা আসলে কতখানি সত্য তা জানা নেই। ভূমি ছাদের উপর দোলনায় বসে বসে দোল খাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে এসব ভেবে মুচকে হাসছে। সচরাচর ছাদে আসা হয় না, আজ বেশ কদিন পর এসেছে। সন্ধ্যার পর তো একেবারেই না। ভূমি শুনেছে একা একা ছাদ আসলে নাকি গাছ থেকে কালো জিন এসে ভর করে এ ভয়ে, কিন্তু আজ এসেছে, একাই এসে বসে আছে। তাও আবার এমন সময় কিছুক্ষণ বাদেই চারদিকে আজানের ধ্বনি শোনা যাবে। হঠাৎ পেছন থেকে কারো হাত নিজের কাঁধে রেখেছে, আভাস পেয়ে কিছুটা চিমকিত হয়। পেছন ফিরে তাকাতেই দেখে মা এসে দাঁড়িয়েছে। ভূমি মায়ের হাতটি ধরে টেনে নিজের পাশে এনে বসায়। মিসেস সাবরিনা মেয়ের মাথায় বেলি কেটে দিতে দিতে আলতো হেসে জিজ্ঞেস করেন, কি হয়েছে বলবি নাকি? এমন মুখ ফুলিয়ে না খেয়ে বসে থাকবি? ভূমি মায়ের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ চুপ থেকে বলে, তেমন কিছু না আম্মু। আদ্র বকেছে তাই না? আমি জানি এটাই হয়তো, কিন্তু ছেলেটাকে খারাপ ভাবিস না। ও কখনো কি তোদের খারাপ চাইবে বল? হয়তো একটু মেজাজ দেখায়, কিন্তু মনটা বেশ নরম। ছোট থেকে বাইরে থেকেছে, পরিবারের থেকে দূরে ছিল, একটু খিটখিটে ভাবটা চলে এসেছে। আর আম্মু, আদ্র ভাইয়া কেন এত ছোটবেলায় বাড়ি ছেড়ে সকলকে ছেড়ে চলে গিয়েছিল বলো তো? ভূমি স্বাভাবিক ভঙ্গিতে কথাটা জিজ্ঞেস করে, জানে উত্তর হয়তো এবারও পাবে না, তাও নিজের কৌতূহল বশত জিজ্ঞেস করা। মিসেস সাবরিনা মেয়ের এহেন প্রশ্নে কিছুটা নড়ে চড়ে ওঠেন, মুখটা কালো হয়ে আসে তার। ভাবতে থাকেন 17 বছর আগের কথা। ছোটবেলার আড্ডা ছিল বেশ চঞ্চল, দুষ্টু আর দুরান্তর। সারা বাড়ি যেন একাই মাথায় করে নিত তার দুষ্টমিতে। সাথে সাদাব তো রয়েছে, তবে আড্রের তুলনায় 1% না। তবে চোখের মনে ছিল দুই মায়ের। আড্র নিজের মায়ের কাছে যতটা না থাকতো তার থেকে বেশি নিজের মামনির সাথে। সারাক্ষণ পেছন পেছন ঘুর ঘুর করতো। মামনি ছিল তার জান। একটু কথা না বললে, সময় না দিলে কেঁদে কেটে অস্থির হয়ে উঠত। একটা সময় বাড়িতে পুনরায় আসে খুশির সংবাদ। মিসেস সাবরিনার কোল আলো করতে তিনি পুনরায় গর্ভধারণ করেন। সকলের খুশির যেন অন্ত নেই। আড্র সকলকে বলে বেড়াচ্ছিল তার আরো একটি ভাই আসবে। সকলে যখন বলতো একটা মেয়ের কথা, আড্রের একটাই কথা, না বোন আসবে না, তার ভাই লাগবে। সব এখন আড্রের কাণ্ড দেখে হাসত। সময়ের সাথে সাথে সাবরিনার ডেলিভারি ডেট কাছে আসতে থাকলো। তার কিছুদিন পরেই ঘর আলো করে জন্ম নিল ভূমি। সকলের মুখে হাসির ঝলক, কিন্তু ছোট্ট অবুজ আদ্র এতে মোটেও খুশি হয়নি। তার ছোট মস্তিষ্কে যতটুকু ধরেছে হয়তো সেটাই করছে, ভাবছে। ভূমির আগমনে আড্রের আদরের ভাগ কমে গিয়েছে। আর আগের মতো মামনি তাকে কাছে রাখে না, একসাথে নিয়ে ঘুমোয় না, সময় দেয় না। কিভাবে দিবে? সে তো ছোট একটি শিশুর মা, তার পেছনেই তো অর্ধেকটা সময় চলে যায়। আড্রের ছোট মস্তিষ্কের রাগের সঞ্চালন ঘটে, না বুঝেই ঘটিয়ে ফেলে এক অঘটন। মিসেস সাবরিনার ভাবনার মাঝেই চারদিকে আজানের ধ্বনি ভেসে আসতে থাকে। ভাবনার অন্ত ঘটিয়ে মেয়েকে বলে, চল মা, নিচে চল, আজান হচ্ছে। দুই মা মেয়ে নেমে যায় ছাদের দরজা বন্ধ করে নিচে।
আকাশে রক্তিম সূর্যের আভাসে চারপাশ লাল টকটকা আকার ধারণ করে আছে। আধার নেমেছে ধরণীর বুকে। চারপাশে আজানের ধ্বনিতে মা মেয়ে নেমে আসে ছাদ থেকে। স্যার চলে আসবেন একটু পর। জিম করতে হয় কলেজ শেষে, যার ফলে আড্ডা টিউশনের সময়টা কিছুটা পিছিয়ে দিয়েছে। ভূমি নিজের ঘরে গিয়ে চোখে মুখে হালকা পানি ছিটিয়ে পরিপাটি হয়ে মাথায় বড় করে ঘোমটা টেনে ব্যাগ কাঁধে হেঁটে চলল স্টাডি রুমের দিকে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সাবিনা বেগম আর আদ্রি। দুজনের মুখখানা বেশ গম্ভীর, হয়তো কোনো সিরিয়াস বিষয়ের আলাপ চলছিল। ভূমিকে দেখে তারা করুণ দৃষ্টি নিক্ষেপ করে তাকায় এদিকে। তাদের এমন তাকানোর অর্থ না বুঝতে পেরে আলতো হাসলো ভূমি। আর কিছু বলার আছে নাকি? কেউ যখন এভাবে হুটহাট তাকায় একটু তো সংকোচ কাজ করবে নাকি? মন মেজাজ অত ফুরফুরে নয় যে প্রতিদিনকার মতো গিয়ে মনির সাথে গল্পের পাহাড় জুড়বে। মনি আমার বেশ রসিক মানুষ, ফ্রি সময় পেলেই বসে পড়েন আমাদের সাথে গল্পের ঝুড়ি নিয়ে। আমাদের ছোটবেলাকার গল্প, তাদের ছোটবেলার গল্প, তারপর বড় বাবার সাথে মনির কিভাবে বিয়ে হলো, আম্মু আব্বুর বিয়ে কিভাবে হলো, সব তিনি ভেঙে চুরে বলবেন। কিন্তু আজ ভাইয়ার কথা জিজ্ঞেস করতেই মুখে নেমে আসে অমাবস্যার মতো আধার। কে জানে কেন। ভূমিকে নিচে নামতে দেখে সাবিনা তার দিকে হাতে ইশারা করে ডাকতেন। ব্যাগটা স্টাডি রুমে রেখে ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ায় ভূমি। মনে আলতো হাতে তার পাশে বসিয়ে মাথায় পরম আবেশে হাত বোলাতে লাগলেন। কৌতূহল ধরে রাখতে না পেরে ভূমি জিজ্ঞেস করেই বসলো, কি হয়েছে মনি? তোমরা আমাকে এভাবে দেখছো কেন? আর তোমাদের মন কেমন খারাপ খারাপ দেখাচ্ছে কেন? মনি বেশ অনুশোচনার স্বরে বললেন, আমার ছেলেটা বেশ কষ্ট দিয়েছে না? মনির এমন কথায় হতচকিত হলো ভূমি। আদ্রির দিকে চোখ রাঙিয়ে তাকাতেই জিহ্বা কেটে চোরা চোরা মুখ করে অন্যদিকে ফিরে গেল। এই ফাজি মেয়েকে বারবার করে বললাম যাতে বাড়ি গিয়ে কাউকে কিছুটি যেন না বলে, কিন্তু তার পেটে কি আর কথা হজম হয়? লোকে বলে গরিবের পেটে ঘি হজম হয় না, ঠিক তেমনি এই মেয়েটার পেটে কোনো কথা হজম হবে না। তুমি যাকে যতই নিষেধ করবে মনির কথার প্রত্যুত্তরে কি বলবে সে? মনে মনে ভাবতে লাগলো। এটা কি বলা যাবে? হ্যাঁ, তোমার ছেলে এমন করে তেমন করে আমার সাথে। মন খারাপ হয়ে যাবে যে। এতগুলো বছর পর ফিরলো, ছেলেকে কাছে পেল, কিন্তু আলতো হেসে মুখে বলল, ভূমি। না মনি, তেমন কিছু তো না। কথা বলতে বলতে এর মাঝে উপস্থিত হয়েছে টিউশন স্যার। আবার পড়ার এক গাদা ভার ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবেন, আর ওই লোকটা এসে তার পই পই করে হিসেব দিবেন। আর একটু না পারলে থাপ্পড় দিবে, কান ধরাবে, সাথে তো এক গাদা তিতো করল্লা জুস ফ্রি, মানে বকা আর কি। মনিকে বিদায় দিয়ে আদ্রি ভূমি চলে গেল পড়ার টেবিলে। রাত প্রায় 10টা বেজে গিয়েছে। বাড়ির দুই কর্তা চলে এসেছেন অফিস থেকে, হাড্রও নিজের ঘরে। কিছুক্ষণ হলো ভূমিদের টিউশন মাস্টার চলে গিয়েছে। এরপর দু বোন নিজেরা পড়ছে। টেস্ট পরীক্ষার আর মাত্র 4 দিন বাকি। যেভাবে হোক অন্তত 33 পেয়ে হলে পাশ ওঠাতে হবে, সেই প্রস্তুতি নিচ্ছে ভূমি। বাকি নম্বর স্যারদের উপহার, হিহি। আজ আদ্র আসেনি পড়া নিতে। সারাদিনে একবারও ভূমির চোখের সামনে পড়েনি। ভূমি বেশ অবাক হয়েছিল বিষয়টা লক্ষ্য করে, যে সারাদিন এসে পড় এটা পড় সেটা পড় করে মাথা খেয়ে নিত, আজ একবারও এসে দেখে গেল না ব্যাপারখানা কি। নিজের মন থেকে আত্মাটা খোঁচা দিয়ে বলে ওঠে, ভূমি তুই কি ওই হিটলার মার্কার লোকটাকে মিস করছিস নাকি? সজ্ঞানে ফিরে আসে, পুনরায় মাথা দুলিয়ে বলে, না না, এটা হবে কেন? উনি আমার সাথে যেটা করেছেন আমাকে ভূতে পাইছে আর কি। আদ্রি থেকে ভুরু জড় করে তাকিয়ে বলে, এই আদ্রি, আজকে তোর ভাই একবারও এলো না কেন বলতো? পড়ার কথা বলতে বা জিজ্ঞেস করতে। কে জানে, এসেছে পর্যন্ত ঘরের ভেতরই, বাইরেও আসেনি। আর হয়তো কোনো কাজে ব্যস্ত না হয়ে ঘুমোচ্ছে। আমাদের ঘুম হারাম করে উনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, বজ্জাত লোক। মন চাইছে ওনার মাথাটা চিবিয়ে খাই একেবারে। আমার মনিটাও কেমন ভুল করলো। ছোটবেলায় যদি এক ফোঁটা মধু ওনার মুখে টুক করে দিত, তাহলে আজ ওনার মুখ দিয়ে এমন তিতা করলার মতো কথা বের হতো না। হয়তো তখন আমরা গরিব ছিলাম, মধু কিনবার টাকা পয়সা ছিল না। ভূমির কথা শেষ হতেই হঠাৎ পুরুষালী কণ্ঠে উক্ত বাণীটি ভেসে আসতেই দুজনে আটকে উঠে তড়িঘড়ি করে সেদিকে তাকায়। আদ্র হাত দুটি বুকের মাঝখানটায় গুটিয়ে দাঁড়িয়ে আছে শটান। ভুরুকুটি উপরে নিচ করে রেখেছেন, সাথে কপালের মাঝখানটায় পড়েছে 2-3টে ভাঁজ। ঠোঁটে আর কোনো নড়াচড়া নেই।
ये क्या हुआ? शैतान का नाम दिया और हाजिर। ভূমি অস্ফুটিত কণ্ঠে কথাটা বলে জিহ্বা কাটে। আদ্রের কান অব্দি কথাটা হয়তো পৌঁছায়নি। আদ্র এগিয়ে এসে বই হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকে। বার কয়েক চোখ তুলে তাকিয়েছে ভূমির দিকে, কিন্তু তার কোনো ভাবাবেগ নেই। নিচের দিকে তাকিয়ে ঠায় বসে আছে। আদ্র এসেছে যেন তা ওই মেয়ের নজরে পড়ছে না। আদ্র প্রতিদিন ভূমির সামনে বেশ রাগচটা হয়ে থাকলেও আজ তার মধ্যে অমন কিছু কাজ করছে না। মুখের আকৃতি বেশ স্বাভাবিক। পড়ার বিষয়ে বেশ কিছু জিজ্ঞেস করছে, আদ্রি জবাব দিচ্ছে, ভূমিও দিচ্ছে, তবে তার কথার মাঝে কণ্ঠে সেই দুরন্তপনা নেই, দুষ্টমি নেই। রোজ যেমন একটু ভুল করলে ভাইয়া ভাইয়া করে মাথা খেয়ে ফেলে, তেমন কিচ্ছু নেই। চুপচাপ বলে যাচ্ছে অভিমান করে, যেন সব পড়া মুখস্থ করে ফেলেছে। আজ ভূমি সংকল্প করেই নিয়েছে কোনোভাবে এক্সট্রা কথা বলবে না, এবং কি তাকাবেও না। যেভাবে অপমান করেছেন এরপরে আর প্রশ্ন ওঠেই না। ক্ষমা না চাওয়া অবধি তার সাথে কথা নেই। আরই কেমন পাষাণ লোক, ওনার মাঝে সামান্যতম অপরাধবোধ কাজ করছে না নাকি? ছোট একটা বাচ্চা মেয়েকে এভাবে কষ্ট দিয়ে। রাতে খাবারের টেবিল প্রস্তুত। দুই যা হাত ছেড়ে ছোট বড় সকলকে ডাকছেন খেয়ে যেতে। একে একে সবাই এসে বসে পড়ল। টেবিলে বেশ নীরবতা। সবাই যে যার মতো খাচ্ছে তাচ্ছে, কারো মুখে আওয়াজ নেই। মিস্টার আফজাল নিষেধ করেছেন খেতে বসে যেন কোনো অপ্রয়োজনীয় কথা না বলে কেউ, তাই সকলেই বড় কর্তার কথা মতো চুপচাপ খাচ্ছে। সারাদিনে কেবল এই রাতের খাবারটাই একসাথে খাওয়া হয়, কিন্তু সেখানেও সাদাপের অনুপস্থিতি। ছেলের এমন কাণ্ডে অতিষ্ঠ মা বাবা। কে জানে কোন জলে গা ভাসিয়ে দিচ্ছে। নিষেধ করলে তো শুনতো না, এখন আবার বড় ভাইয়ের আশকারা পেয়েছে। খাওয়া শেষে সবাই চলে যাচ্ছে আপনি আপনি কামরায়। আদ্র বার কয়েক ভূমির সাথে কথা বলার চেষ্টা করলেও ভূমি এক কথায় তা উত্তর দিয়ে আর কথা আগায়নি। রাত 12টা পেরিয়ে ঘড়ির কাঁটা একটায় পড়ল বলে শুনশান নিস্তবতাও বিরাজ করছে চারিপাশ। সকলে হয়তো গভীর ঘুমে তলিয়েছেন এই মুহূর্তে, কিন্তু আদ্রের চোখে ঘুম কিছুতেই ধরা দিচ্ছে না। এদিক সেদিক দেখছে। ঘুমনের সকল রকম প্রক্রিয়া কাজে লাগানো হয়ে গিয়েছে। ঘুমের সাথে যুদ্ধ করে এক প্রকার না চাইতে উঠে বসে পড়ে। বিরক্তিতে সারা শরীর ছেয়ে গিয়েছে। এমন তো কখনো হয়নি, তবে কি হলো আজ? এত অস্থিরতার কারণটা কি? আদৌ ভাবতে লাগে কলেজের সেই ঘটনা, ভূমির সাথে করা ব্যবহার। নিজের ক্লাস শেষ করেই আদ্র যখন বেরিয়ে চলে গিয়েছিল, এর কিছু সময় পর রাকিব এসেছিল আদ্রের সাথে দেখা করতে, এবং তখনের ঘটনার সব খুলে বলে ভূমির কোনো দোষ ছিল সেটাও আদ্রকে বলে। আদ্রের রাগের কারণ যতটা না ছিল ক্লাসে বসে কথা বলা, তার চেয়ে বেশি ছিল রাকিবের সাথে এত ক্লোজ হয়ে কথা বলা, যা আদ্রের চোখে কাটার মতো বিচ্ছে। পুনরায় নিজের সজ্ঞানে ফিরে আসে। নিজেই নিজের মাঝে প্রশ্ন করে, আমি তো ওই মেয়েকে চেয়েছিলাম কষ্ট দিতে, কিন্তু এখন তো নিজের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আদ্র, বাই এনি চান্স ডিড ইউ ফিল জেলাস? না, এভাবে বসে থাকলে আর সারা রাতেও ঘুম ধরা দিবে না। বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলে ধীর পায়ে গিয়েছে ভূমির রুম পার করে সামনে। কিছু সময় সেদিকে তাকালেও কোনো শব্দ নেই। দরজাখানা বন্ধ খিল দিয়ে। ঘুমাচ্ছে হয়তো বেঘরে। সাদা বপে রুম থেকে এখনো টিউবলাইটের আলো ভেসে আসছে। দরজার নিচ দিয়ে তা দেখা যায়। দরজাটা লক করা নেই, তবে আপ জানো। আদ্র টুকটুক করে দুটা টোকা দিতে সাদা প্রশ্ন সূচক ভারী গলা ভেসে আসে, কে? আমি ভেতরে আসবো? আদ্র নমনীয় গলায় কথাটা বলে থামে, সাদাবের উত্তরের আশায়। সাদাব এই অসময়ে ভাইয়ের আওয়াজ পেয়ে দৌড়ে সেদিকে এগিয়ে আসে। দরজাটা খুলে চিন্তিত কণ্ঠে শুধায়, ভাইয়া তুমি? এসো এসো, নক করা লাগবে কেন? আদ্র সহ সাদাব ভিতরে ঢুকে আদ্র সোজাকে গায়ে নিয়ে বসে পড়ে খাটের বাম পাশের কাউচে। সাদাব জিজ্ঞেস করবে কি করবে না, এবং এই সংকোচ নিয়ে থতমত খেয়ে জিজ্ঞেস করেই বসে, ভাইয়া তুমি এত রাতে? কিছু হয়েছে? কেন রে, আসতে পারি না বুঝি কারণ ছাড়া? আদ্র ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, না না, তেমন কিছু না। কখনো তো আসোনি আমার রুমে, এই জন্য ভাবলাম হয়তো কোনো দরকার ছিল। তুমি আসবে অবশ্যই। কেমন চলছে দিন? নিজের কাজ? সব ফার্স্ট ক্লাস। এলাকার বাকি নেতারা চেয়েছিল বিভিন্ন অপকাজে টানতে, কিন্তু আমি ওসবে রাজি হইনি। আমি নিজের প্রফেশনটা নিষ্ঠার সাথে পালন করে যাব যতদিন বেঁচে থাকবো। গুড। নিজের কথায় যেন সব সময় অটুট থাকিস। তুই একদিন কারো খারাপ করলে তার প্রতিফল
বারবার ফিরে আসবে তোর কাছে। দু ভাই মিলে বেশ খানিকক্ষণ গল্পগুজব করে রাতের আধার কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারপাশে পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে বেশ জোরালো ভাবে। নতুন একটা দিনের নতুন একটা সকাল। সারা রাত প্রায় জেগে থেকে 4টার দিকে চোখগুলো লেগে এসেছিল আদ্রের। কলেজে যাওয়ার চাপ নেই, পরীক্ষার 3 দিন বাকি, যার ফলে ক্লাস হবে না। পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, বাড়িতে বসে পড়তে হবে। মিস্টার হিটলার তার আদেশ জারি করে দিয়ে গিয়েছেন। সকাল 8টা বাজে উঠে পড়তে বসেছে। পড়তে পড়তে ক্লান্ত ভূমি। আদ্রি এত লেখা দিয়ে গিয়েছে, কমার্স স্টুডেন্ট, হিসাব কষতে কষতে নিজের ব্রেনটাও তার সাথে খসে যাচ্ছে। তাও যেন মিলতে চাইছে না। মিলবে কিভাবে? তারা তো নিজেদের জীবনের হিসাব কষতেই হিমশিম খায়, তার ওপর আবার এসব যাতা বিরক্ত অনুশোচনা সব ঘিরে ধরেছে ভূমির সমস্তটা। কে বলেছিল আমাকে কমার্স নিয়ে পড়াশোনা করতে? কেন গিয়েছি আমি? আম্মু পারছি না এসব হিসাব মিলাতে, আমি কি করব? ভূমি ভ্যা করছে আর এসব হাবিজাবি বকবক করছে, কলম খাতা এদিক সেদিক করছে। আদি বোনের এমন কাণ্ডে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে এই চুপচাপ, তো এই শুরু। কোনো সংকেত নেই তার কিছু করবার আগে। এসবে যে একজন মানুষের ভয়ে জান বেরিয়ে যেতে পারে তা বোঝার ক্ষমতা নেই। মেয়ের এমন চিল্লানোর আওয়াজ পেয়ে সাবরিনা বেগম রান্নাঘর থেকে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দোলান। এই মেয়েকে নিয়ে আর পারা যাচ্ছে না। যশোচক শব্দ করে মেয়েকে বলে, তোর বাপরে বলে বিয়ে দিয়ে দিতে তাহলে। মা তো আর জানে না মেয়ে তার বিয়ের জন্য আসলেই পাগল। মায়ের এমন কথা শুনে ভূমি আনন্দের ঝলক দেখে। পড়ার টেবিল থেকে লাফ দিয়ে উঠে দৌড়ে সেদিকে যেতে যেতে চওড়া হেসে বলতে নেয়, সত্যি আম্মু বাকিটার সম্পূর্ণ করার সাহস পেল না। টেবিলে বসে বসে খাবার চিবাতে ব্যস্ত আদ্র। ভূমিকে এভাবে দৌড়ে আসতে দেখে বুড়ি গুটিয়ে তাকায় সেদিকে। অমনি ভূমির মুখ বন্ধ। আদ্র ওইভাবেই জিজ্ঞেস করে, কি সমস্যা? না পানি খেতে এলাম। ভূমি ভয়ে কাচুমাচু করে বোকা হেসে কথাটা বলে টেবিলের সামনে গিয়ে গ্লাসে পানি ঢেলে খেতে লাগে। তখনই মিসেস সাবিনা রুম থেকে বেরিয়ে আসেন ফোন কানে। এতক্ষণ এখানেই ছিল। ছেলে খাচ্ছে, কিন্তু রুম থেকে ফোনের টুংটাং শব্দ আসছে। কেউ কল দিয়েছে, হয়তো তা দেখতে গিয়েছিলেন। বেরিয়ে আসতে আসতে কারোর সাথে হেসে হেসে কথা বলছেন।